আমরা যখন ঘড়ির দিকে তাকাই তখন তো শুধু সময় দেখি, তাই না? কিন্তু এই সময় জিনিসটা আসলে কি? এটা কি শুধুই কয়েকটা সংখ্যা? আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে মহাকাশ, ইতিহাস আর রাজনীতি সবকিছু মিলে আমাদের ঘড়ির কাঁটাটাকে নিয়ন্ত্রণ করে। চলুন এই রহস্যের গভীরে যাওয়া যায়। প্রতিদিন সকালে সূর্য ওঠে। খুবই স্বাভাবিক আর সুন্দর একটা দৃশ্য। পৃথিবীর এক প্রান্তে যখন ভোরের নরম আলো ফুটছে, ঠিক তখনই অন্য কোনো প্রান্তে কিন্তু গভীর রাত। এই যে সাধারণ একটা ঘটনা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু এর উত্তরটা আমাদের নিয়ে যাবে জ্যোতির্বিজ্ঞান, ভূগোল আর মানব ইতিহাসের এক দারুণ জটিল সফরের দিকে। কেন যখন ঢাকায় সকাল 7টা, তখন নিউ ইয়র্কে বাজে আগের দিনের রাত 9টা? চলুন খুঁজে বের করি। তো সবার আগে আমাদের এটা বুঝতে হবে যে প্রকৃতিগতভাবেই পৃথিবীর সব জায়গায় একই সময়ে হওয়াটা সম্ভব না। আর এর কারণটা লুকিয়ে আছে আমাদের এই গ্রহের মহাজাগতিক গতিবিধির ভেতরেই। দেখুন, পৃথিবী তো গোল, তাই যে কোনো মুহূর্তে সূর্যের আলো এসে ঠিক অর্ধেক অংশে পড়তে পারে। এই যে দিন আর রাতের মধ্যে একটা বিভাজন রেখা, একেই বলে টার্মিনেটর লাইন। একবার ভাবুন তো, পৃথিবী যদি স্থির থাকত তাহলে হয়তো অর্ধেক পৃথিবীতে চিরকাল দিন আর বাকি অর্ধেকে চিরকাল রাত থাকত। কিন্তু পৃথিবী তো একদমই স্থির নয়, এটা পশ্চিম থেকে পূর্ব দিকে অনবরত ঘুরছে। আর এই ঘোরার কারণেই আমরা সূর্যকে আকাশজুড়ে চলতে দেখি। শুধু তাই না, এর সাথে যোগ হয়েছে পৃথিবীর 23.5 ডিগ্রি হেলে থাকা অক্ষটা, যেটা আবার ঋতু পরিবর্তনের জন্য দায়ী। তাহলে এক জায়গা থেকে অন্য জায়গার সময়ের যে পার্থক্য, সেটা আমরা মাপব কিভাবে? এখানেই দ্রাঘিমাংশ বা লঞ্জিটিউডের ধারণাটা আসে। সহজ কথায়, এটা হলো একটা কাল্পনিক রেখা যা বলে দেয় কোনো একটা জায়গা পৃথিবীর কেন্দ্র থেকে ঠিক কতটা পূর্বে বা পশ্চিমে আছে। এখন এই সংখ্যাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। দেখুন, পৃথিবী নিজের অক্ষের ওপর একবার পুরো ঘুরতে, মানে 360 ডিগ্রি ঘুরতে সময় নেয় 24 ঘন্টা। খুব সাধারণ একটা অঙ্ক, তাই না? তার মানে প্রতি ঘন্টায় পৃথিবী ঘুরছে 15 ডিগ্রি। অর্থাৎ প্রতি 15 ডিগ্রি দ্রাঘিমাংশের পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হয় ঠিক 1 ঘন্টা। আচ্ছা, প্রকৃতির এই নিয়ম তো বোঝা গেল, কিন্তু মানুষ কিভাবে এই অগোছালো সময়কে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসলো? চলুন এবার দেখি এই সমস্যার একটা মানবসৃষ্ট সমাধান কিভাবে তৈরি হলো। একবার ভাবুন তো সেই সময়ের কথা। এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য ট্রেনের সময়সূচি মেলানো যে কি ভীষণ কঠিন ছিল, যখন প্রত্যেকটা শহরের সময় ছিল আলাদা। ধরুন, এক শহরে যখন দুপুর 12টা, পাশের শহরেই হয়তো তখন 12টা বেজে 10 মিনিট। এই অসম্ভব বিশৃঙ্খলার কারণেই একটা প্রমাণ সময়ের প্রয়োজন দেখা দিয়েছিল। এই ঐতিহাসিক যাত্রার শুরুটা হয়েছিল মূলত রেলওয়ে কোম্পানিগুলোর হাত ধরে। এরপর ধীরে ধীরে পুরো ইংল্যান্ড একটা সাধারণ সময় মেনে চলতে শুরু করে। আর অবশেষে 1884 সালে একটা আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে পুরো বিশ্ব একটা সাধারণ সময়ের কাঠামোতে আসতে রাজি হয়। আর সেই সম্মেলনেই ঠিক করা হলো যে ইংল্যান্ডের গ্রিনিচের ওপর দিয়ে যে দ্রাঘিমা রেখাটা গেছে, সেটাকেই 0 ডিগ্রি বা প্রাইম মেরিডিয়ান হিসেবে ধরা হবে। আর এটাই হয়ে উঠল আমাদের পুরো বিশ্বের সময় ব্যবস্থার মূল ভিত্তি। গাণিতিকভাবে তো সময় অঞ্চলগুলো বেশ সুন্দর করে ভাগ করা হয়ে গেল, কিন্তু বাস্তবতা কিন্তু এর চেয়েও অনেক বেশি জটিল। এখন আমরা দেখব কিভাবে রাজনীতি আর ভূগোল এই সহজ সরল ব্যবস্থাটাকে একদম জট পাকিয়ে দেয়। এর সবচেয়ে বড় উদাহরণ হল আন্তর্জাতিক তারিখ রেখা। এটা প্রায় মেরিডিয়ানের ঠিক উল্টো দিকে আছে, কিন্তু মজার ব্যাপার হলো রেখাটা একদম সোজা নয়। এটা বিভিন্ন দেশের সীমান্ত বাঁচিয়ে আঁকাবাঁকাভাবে চলে গেছে। কারণটা কি? যাতে একই দেশের এক অংশে সোমবার তো অন্য অংশে মঙ্গলবার না হয়ে যায়। এই যে রাজনৈতিক আর ভৌগোলিক বাস্তবতা, এটাকে সময় অঞ্চলের ক্ষেত্রে দুটো বিশাল দেশ কিভাবে কাজে লাগিয়েছে তার দুটো দারুণ উদাহরণ হল রাশিয়া আর চীন। আর তাদের পদ্ধতি দুটো কিন্তু একদমই বিপরীত। একদিকে আছে বিশাল রাশিয়া, যারা তাদের ভৌগোলিক বিস্তৃতিকে মেনে নিয়ে দেশটাকে 11টা আলাদা সময় অঞ্চলে ভাগ করেছে। আর অন্যদিকে আছে প্রায় একই আকারের চীন, যারা রাজনৈতিক ঐক্যের কথা ভেবে পুরো দেশকে একটা মাত্র সময় অঞ্চলের নিচে নিয়ে এসেছে। রাশিয়ার দিকে একটু তাকাই। দেখুন, এর একদম পশ্চিমে কালিনিনগ্রাডে যখন দুপুর, ঠিক সেই সময়ে পূর্বে ক্যামচাটকাতে কিন্তু গভীর রাত। এটা খুব সুন্দরভাবে দেখায় যে তারা তাদের বিশাল ভূখণ্ড জুড়ে সময়কে সূর্যের সাথে মিলিয়ে রাখার চেষ্টা করেছে। আর চীনের গল্পটা ঠিক তার উল্টো। 1949 সাল থেকে বেইজিংয়ের সময়, অর্থাৎ UTC+8কে পুরো দেশের জন্য প্রমাণ সময় হিসাবে ব্যবহার করা হচ্ছে। এর পেছনের মূল উদ্দেশ্য ছিল একটা কেন্দ্রীভূত শাসন আর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা।
ভাবা যায় প্রায় ১৪০ কোটি মানুষ একটা মাত্র সময় অঞ্চলের অধীনে বাস করে, ভৌগোলিকভাবে যেটা কিনা প্রায় ৫টা টাইম জোনের সমান একটা এলাকা। এই নীতির প্রভাব যে কতটা ব্যাপক তা হয়তো কল্পনাও করা কঠিন। একটা বিবিসি রিপোর্টে যেমনটা বলা হয়েছিল, একক সময় অঞ্চল হয়তো শাসন ব্যবস্থাকে সহজ করেছে, কিন্তু এটা লক্ষ লক্ষ মানুষের দৈনন্দিন জীবনকে জটিল করে তুলেছে। মানে প্রশাসনিক সুবিধা থাকলেও সাধারণ মানুষের জীবনে এর প্রভাবটা কিন্তু বেশ গভীর। এর বাস্তব প্রভাবগুলো কেমন? দেখুন, চীনের পশ্চিম অঞ্চলে যেমন সিংজিয়াংয়ে সরকারি ঘড়িতে যখন সকাল 10টা বাজে তখন হয়তো আকাশে কেবল সূর্য উঠছে। এর ফলে সেখানকার মানুষের জীবনযাত্রা চলে স্থানীয় সৌর সময় অনুযায়ী, সরকারি সময় অনুযায়ী নয়। আর এতে করে সরকারি সময় আর মানুষের আসল জীবনযাত্রার মধ্যে একটা বিশাল ফারাক তৈরি হয়েছে। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? আমাদের ঘড়ির কাঁটাটা আসলে শুধু সেকেন্ড, মিনিট বা ঘণ্টা দেখায় না। এটা দেখায় প্রকৃতির নিয়ম, ঐতিহাসিক প্রয়োজন আর রাজনৈতিক সিদ্ধান্তের এক জটিল মেশেল। আর এটাই আমাদের একটা শেষ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আজকের এই ইন্টারনেট চালিত দুনিয়ায় যেখানে ভৌগোলিক দূরত্ব প্রায় অর্থহীন হয়ে পড়েছে, সেখানে আমাদের কি সময়কে দেখার ভঙ্গিটা আবার বদলাতে হবে? ভাবনার বিষয়, তাই না? Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.